তো সবাইকে স্বাগতম। আমাদের একটা লং জার্নি শেষ হলো। তো আমরা চেষ্টা করবো এইভাবে শেষ করে দেন আবার একটা সামারি দিয়ে দেওয়ার জন্য। সেটা ৫-৭ মিনিটের মধ্যেই শেষ হবে। তো মূল পয়েন্ট যেটা ছিল আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের যে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এটার থেকে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আমরা মার্ক করেছিলাম শুধু সেগুলোই বলবো। যে ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান নামক যে দুইটা রাষ্ট্রের জন্ম হয়েছিল সেটা আমরা জানি যে ধর্মের ভিত্তিতে, কিন্তু সেটাকে অনেক সময় চলে আসতে পারে যে কোন ইয়ার ভিত্তিতে। তখন যদি দ্বিজাতি তত্ত্ব থাকে তখন আমরা সেটাকে রাইট হিসেবে ক্লিক করবো। আমি বলেছিলাম দ্বিজাতি তত্ত্ব মানে কি, দ্বিজাতি তত্ত্ব মানে হচ্ছে দুইটা জাতি, তার মানে হিন্দু এবং মুসলিম, এই যে দুইটা জাতির কথা বিবেচনা করে যে দেশটা ভাগ হয়ে গেল সেটা। আর আগে পাকিস্তান, তারপরে হচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে, অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের সাথে যেহেতু বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক, সেইভাবে আমরা মনে রাখতে পারি যে 15ই আগস্ট হচ্ছে আমাদের জাতীয় শোক দিবস। কারণ ওই দিন বঙ্গবন্ধু 1975 সালে 15ই আগস্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়, সপরিবারে হত্যা করা হয়। তো সেটা হচ্ছে আমাদের শোক দিবস। একইভাবে ভারত ওই দিন স্বাধীনতা লাভ করে, আর ঠিক তার একদিন আগেই পাকিস্তান স্বাধীনতা লাভ করে। তারপর আমরা দেখতেছিলাম যে ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, এইসব যে বিভিন্ন দিকগুলো থেকে পাকিস্তানিরা আমাদের প্রতি কি ধরনের বৈষম্যমূলক আচরণ করেছিল সেটা দেখেছিলাম। তারপর আমি বলেছিলাম তমদ্দুন মজলিসের কথা, এটা কতটা গুরুত্বপূর্ণ, যে আবুল কাশেম নেতৃত্ব দিয়েছিলেন 2রা সেপ্টেম্বর 1947 সাল তমদ্দুন নামক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তমদ্দুন মজলিস নামক একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এবং তারপরই আবার ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। আবার এদিকে আমরা ধীরেন্দ্রনাথ দত্তের বিষয়টা পেয়েছিলাম, যে তিনি বলেছিলেন উর্দু এবং ইংরেজির পাশাপাশি যেন বাংলাকে গণপরিষদের অন্যতম একটা ভাষা করা হয়। তারপর আমরা 2রা মার্চ নিয়ে আলোচনা করেছিলাম। 2রা মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় এবং 3রা মার্চ হচ্ছে জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীত প্রথম গাওয়া হয়। তারপর কি দেখেছিলাম যে এই যে 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই, এই 1948 সালের 11ই মার্চ যে বিভিন্ন স্লোগান বিষয় কিছু থাকার জন্য কি করা হয়, 69 জনকে ওই দিন গ্রেফতার করা হয়, সেটা দেখেছিলাম। তারপর তৎকালীন মুখ্যমন্ত্রী যে খাজা নাজিমুদ্দিন সম্পর্কে আমরা ইনফরমেশন পেয়েছিলাম, যে উনি একজন বাঙালি হওয়া সত্ত্বেও কেমন বৈষম্যমূলক আচরণ করেছিল। তারপর আমরা জানি যে এই যে 19শে মার্চের যেই দিকটা বলেছিলাম যে তারিখবাচক বিষয়গুলো বাংলার এইগুলো চলে আসছে আর কি এখানে। তারপর আমরা বলেছিলাম রেসকোর্স ময়দান যে বর্তমান নামটা কি সেটা খেয়াল রাখার জন্য। তারপর কি বলেছিলাম যে খাজা নাজিমুদ্দিন কি করেছিলেন যে জিন্নার অনুকরণে, যে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যান এর মধ্যে। প্রধানমন্ত্রী হওয়ার পর কি করেন তিনি, মোহাম্মদ আলী জিন্নার যে অনুকরণ সেটাকে অনুকরণ করে তিনি আবারও বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এগুলো। তারপরে কি করা হয়, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় আব্দুল মতিনকে আহ্বায়ক করে। তারপরে 21শে ফেব্রুয়ারি সারা দেশব্যাপী কি হতে থাকে, শহীদ দিবস হিসেবে পালিত হতে থাকে, সেই বিষয়টা দেখলাম। তারপর বঙ্গবন্ধু এবং মহিউদ্দিন সম্পর্কে জানলাম যে তারা আমরণ অনশন করেছিল। তারপর আমাদের যে এই যে ভাষা আন্দোলনের যে দিকটা এখানে নেতৃত্ব দিয়েছিল অগ্রে থেকে, সামনের দিকে থেকে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তারপর সাথে গেছিল ইডেন কলেজ, কামরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গার্লস স্কুল এবং হচ্ছে বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত এই ছাত্রীরা, তারা নেতৃত্ব দিয়েছিল, সেটা আমরা দেখলাম। তারপর আমরা এখানে 22 থেকে 24 ফেব্রুয়ারির একটা ঘটনা পেয়েছিলাম। 22শে ফেব্রুয়ারি কি হয়, 22শে ফেব্রুয়ারি হচ্ছে আহ, ঢাকায় শোক র্যালি বের হয়। কারণ কি হয়েছিল ওই দিন, মানে শফিউর রহমান যে ছিলেন, শফিউর রহমানকে হত্যা করা হয়। এবং 23শে ফেব্রুয়ারি কি করেন, শফিউর রহমানের পিতার মাধ্যমে 23শে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটা শহীদ মিনার নির্মাণ করেন। শফিউর রহমানের পিতা হচ্ছে এটা উদ্বোধন করেন। আর ঠিক 24 তারিখ, একদিন পরেই পুলিশ এটাকে ভেঙে ফেলেন। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি মাহবুবুল আলম চৌধুরী কি করেছিলেন, কাত্যায়নী ফাঁসির দাবি নিয়ে এসে শীর্ষক একটা কবিতা, প্রথম কবিতা, 21-এর প্রথম কবিতা রচনা করেছিলেন। আবার তরুণ কবি আলাউদ্দিন আলাজাদ স্মৃতির মিনার নামক একটা কবিতা রচনা করেছিলেন। তারপর আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি বিভিন্ন জন কিছু রচনা করে যাচ্ছেন। তারপর আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুল দিতে পারি, এটা রচনা করেছিলেন। এবং এটার প্রথম সুরকার, তারপর হচ্ছে সর্বশেষ প্রথম সুরকার বা এমনিতে সুরকার কে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপর কি
তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, আমি বলেছিলাম যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটা হচ্ছে আব্দুল লতিফ রচনা করেন। তো আব্দুল লতিফ ছাড়া এমনিতে তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি এটা খুব বেশি জায়গায় আসেনি, কিন্তু যেহেতু একটু আনকমন, এটা চলে আসতে পারে, একটু খেয়াল রাখবো। ডক্টর মুনির চৌধুরী জেলে বসে এই সময় কবর নামক যে তার বিখ্যাত নাটক সেটা রচনা করেছিলেন ভাষা আন্দোলন ভিত্তিক। তারপর জহির রায়হান কি করেছিলেন, আরেক ফাল্গুন নামক উপন্যাস লিখেছিলেন এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। তারপর পাকিস্তানি শাসন পর্বে বাঙালি জাতির যে প্রথম আন্দোলন, মুক্তির আন্দোলন, সেটা হচ্ছে এই ভাষা আন্দোলন, সেটা দেখলাম। তারপরে 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারি শুধু দেশব্যাপী আমাদের দেশে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে, এবং কানাডা ভিত্তিক বহুজাতিক একটা বহুভাষিক বহুজাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য হচ্ছে রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম, দুজনের উদ্যোগে আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনার যেই ঐকান্তিক প্রচেষ্টা এবং কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17ই নভেম্বর, খুব করে খেয়াল রাখবো যে 1999 সালের 17ই নভেম্বর কি করা হয়, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি প্রদান করে। এটা খুব ভালো করে খেয়াল রাখবো, এই প্রশ্নটা হয়তো চলেই আসবে। তারপরে পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাংলায় কথা বলতো, 56%, সেটা আমরা পেলাম। তারপরে আওয়ামী মুসলিম লীগ গঠনের দিকটা যদি দেখি, এই যে চলে আসছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়, সেটা আমরা আলোচনা করেছি, কিভাবে হয় সেটা বোঝালাম। 1949 সালের 23শে জুন যে আমাদের বর্তমান আওয়ামী লীগ সেটা গঠিত হয়েছিল ঢাকার রোজ গার্ডেনে, সেটা জানলাম। তারপর যেহেতু প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং প্রতিষ্ঠাকালীন সম্পাদক যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চলে আসতে পারে যে আওয়ামী লীগ মুসলিম লীগ যে গঠিত হয়েছিল ওই প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক কে ছিলেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে। তারপর 1949 সালে কারাগার বঙ্গবন্ধুকে প্রেরণের বিষয়গুলো এটা দেখলাম। 52 সাল পর্যন্ত তিনি আহ, আহ, কি কোথায় ছিলেন, জেলে ছিলেন। তারপরে আবার 54 সালে যুক্তফ্রন্ট গঠনের যে মূল উদ্যোগ সেটা নিয়েছিল আওয়ামী লীগ। 1955 সালে কি করেছিলেন, এই বিষয়টাকে আরো জোরদার করার জন্য 1955 সালে দল থেকে অসাম্প্রদায়িক যে বিষয়টা সেটা বোঝানোর জন্য আওয়ামী লীগ যে মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ ছিল সেটা মুসলিম শব্দটা বাদ দিয়ে একদম অসাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল হিসেবে গঠন করেন, সেটা দেখলাম। তারপর আমরা আহ, যুক্তফ্রন্ট যে গঠিত ছিল 4টা দল নিয়ে, সেটা সম্পর্কে জানলাম। যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, সেটা জানলাম। তাহলে 4টা দল কি কি, আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলামী, গণতন্ত্রী দল। অনেক সময় প্রশ্ন দিয়ে দিতে পারে যে যুক্তফ্রন্টের নিচের কোনটি যুক্তফ্রন্টের অন্তর্ভুক্ত কোনটি নয়, এরকম দিয়ে দিতে পারে। তো 4টা দলের নাম যদি আমি খেয়াল রাখতে পারি, যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, খেয়াল রাখবো, অনেকবার আসছে। তারপরে আমরা দেখি যে যুক্তফ্রন্ট এই আসনের মধ্যে 237টা, মুসলিম আসনের মধ্যে 223টা লাভ করে, আর মুসলিম লীগ লাভ করে মাত্র 9টা, আর বাদ বাকি যে আসন থাকে 5টা ওগুলো অন্যান্যরা পায়, এটা দেখলাম। তারপরে 54 সালে যুক্তফ্রন্টের যে 21 দফা সেটা দেখলাম। তো 21 দফা যুক্তফ্রন্টেরও প্রথম যেই দাবিটা ছিল সেটা হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা। তারপর আমরা আর কি পাই এখানে, যুক্তফ্রন্ট সরকার, আমি বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। এটা খেয়াল রাখার জন্য আমরা মনে করতে পারি যে পাকিস্তানের শতকরা 56% মানুষ বাঙালি ছিল, আর এখানে আমরা দেখতে পাই যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল মাত্র 56 দিন। আমরা এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক যেই ঘটনা সেই সবের সাক্ষী ছিলাম, যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যুক্তফ্রন্টকে ক্ষমতা থেকে কি করা হয়, ক্ষমতা থেকে অপসারণ করা হয়। তারপরে 1958 সালে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা যে সামরিক আইন জারি করেন সেটা দেখলাম। তারপরে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র, অনেক সময় চলে আসে মৌলিক গণতন্ত্র কে জারি করেন বা এই ব্যবস্থার প্রবর্তন করেন কে, তাহলে আইয়ুব খান, সেটা জানলাম। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যগুলো কি কি ছিল সেটা আমরা দেখলাম, যে পাকিস্তান সৃষ্টির আগে আমাদের যে অবস্থা, শিক্ষা দীক্ষা, তারপরে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন জায়গাতে আমরা অনেক অগ্রসর ছিলাম, কিন্তু ওরা এসে আমাদের সবকিছু চেঞ্জ করে দিল। তারপর আমরা এখানে উল্লেখযোগ্য কিছু দিক দেখলাম, যে এই যে অর্থনৈতিক বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্যগুলো কেমন প্রকারের ছিল সেটা আমরা দেখেছিলাম। যেমন আমরা সর্বশেষটা নিয়েও যদি আলোচনা করি তাহলে দেখতে পাই যেখানে আমাদের দেওয়া হয়েছিল মাত্র 648 কোটি টাকা, কিন্তু ওরা নিয়েছিল কত, 22,230 কোটি টাকা। এই যে একটা বৈষম্য বিপুল পরিমাণে, সেটা দেখলাম। তারপর আরো কি কি দেখেছিলাম, যে প্রশাসনিক ক্ষেত্রে আমাদের সাথে কেমন বৈষম্য হয়েছিল সেটা দেখেছিলাম, যে প্রশাসনের যে এই যে বিভিন্ন জায়গাতে বৈষম্যের দিকগুলো, যে ওরা ভালো ভালো পজিশনে কিভাবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে, অথচ বাঙালিদের কোনো সুযোগ দিচ্ছে না, সেই দিকগুলো আমরা দেখলাম। তারপর
আমরা আর কি দেখব, আমরা দেখেছিলাম যে এই যে আহ, সামরিক বাহিনীর দিকেও যে দিকগুলো আছে সেখানেও হচ্ছে ওরা নিজেদের যেই আহ, জায়গাগুলো সেটা নিয়ে নেওয়া, বাঙালিদের জন্য কোনো ছাড় নেই, এই বিভিন্ন ধরনের বৈষম্য করার যে বিভিন্ন দিকগুলো সেটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ছকগুলোতে। তারপর শিক্ষাক্ষেত্রে আমাদের সাথে কেমন বৈষম্য করা হয়েছিল সেটা সেটা দেখলাম। তারপরে সামরিক শাসন বিরোধী যে আন্দোলন, আইয়ুব খান কি করেছিলেন, আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 61 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়েছিল, সেই সম্পর্কে দেখলাম। তারপর ৬ দফার যে পটভূমি, আমি বলেছিলাম যে পাকিস্তান এবং বাংলাদেশ যে দুইটার মাঝে যে একটা ব্যবধান সেটা ছিল ১২০০ মাইল। বাঙালির মুক্তির সনদ হিসেবে ৬ দফা দাবি যে এটা উত্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে এটার বক্তব্য দিয়েছিলেন বঙ্গবন্ধু, সেটা বলেছিলাম। কারণ লাহোরের কথা বলেছিলাম যে ওটা কিন্তু ঢাকাতে দেয় নাই, এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ ঢাকাতে যেটা দিয়েছিল সেটা ৭ই মার্চের ভাষণ। তারপরে আমরা দেখেছিলাম যুক্ত ৬ দফার যে ৬টা দাবি তার মধ্যে দ্বিতীয় যেটা ছিল সেটা দুইটা বিষয় কি, প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কেন্দ্রের সরকারের হাতে থাকবে আর সব থাকবে স্থানীয় সরকারের হাতে, সেটা দেখলাম। তারপরে বঙ্গবন্ধুর এই ৬ দফাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বলে আখ্যায়িত করে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে যে ৬ দফাটা ছিল এটাকে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি বলে বঙ্গবন্ধু করেন। পাকিস্তান সরকার এটাকে বিভিন্ন ধরনের অপপ্রয়াস চালাতে থাকেন। তবে ত্রিপুরার রাজধানী আগরতলাতে যে বিষয়টা আগরতলা ষড়যন্ত্র মামলা সেটা দেখলাম। এখানে ৩৫ জনকে আসামি করা হয় বঙ্গবন্ধু সহ, বঙ্গবন্ধুকে ১ নম্বর আসামি দেওয়া হয়েছিল, অনেক সময় চলে আসে। খেয়াল রাখবো ছাত্র সমাজের ১১ দফার ভিত্তিতে কৃষক শ্রমিক ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনের রূপ লাভ করে সেটা দেখলাম। ৬৯-এর গণ অভ্যুত্থানটাকে হচ্ছে স্বতঃস্ফূর্ত মানে কি বলেছিলাম, এটা বিপ্লবাত্মক ছিল। তারপরে বলেছিলাম যে দুইটা ব্যক্তির কথা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ যেটা বর্তমান আসাদ গেট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জোহা তারা শহীদ হয়েছিলেন ১৯৬৯ সালে ২২শে ফেব্রুয়ারি। আইয়ুব খান শেখ মুজিবকে নিঃশর্ত মুক্তি দেন ২২শে ফেব্রুয়ারি। ঠিক ২৩শে ফেব্রুয়ারি ১৯৬৯ সালের ২২শে ফেব্রুয়ারি মুক্তি পেয়ে ঠিক একদিন পরে ২৩শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে কে তোফায়েল আহমেদ অর্থাৎ আমাদের তৎকালীন যেই ডাকসু ভিপি ছিলেন ছাত্র নেতা তোফায়েল আহমেদ, আর বর্তমান সাবেক হচ্ছে বাণিজ্য মন্ত্রী সেটা আমরা জানি, উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন, সেটা দেখলাম। তারপর আমরা আর কি পাচ্ছি যে এই যে আমাদের যে পূর্ব ৩০০ আসনের মধ্যে নির্ধারিত যে ১৬৫ আসনে ১৬০টা আসনে লাভ করে হচ্ছে আওয়ামী লীগ। তারপর আমরা দেখি যে ১৬৭ আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ, সেটা দেখলাম। কারণ সংরক্ষিত আসন ছিল ১০টি, এই ১০টা সহ ৩০০ আর ১০ হচ্ছে ৩১০ আসনের মধ্যে ২৯৮টা আসন লাভ করে নিরঙ্কুশ ভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হচ্ছে আওয়ামী লীগ। তারপর আরো কি দেখেছিলাম, নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় ছিল নজিরবিহীন, আওয়ামী লীগ কিভাবে বিজয় হয়েছিল সেটা নিয়ে আমরা দেখলাম। তারপরে এই নির্বাচনের গুরুত্বের দিকগুলো দেখলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এটা নিয়ে আমি একবার চেষ্টা করলাম সম্পূর্ণ আলোচনা করতে এবং আরেকবার এটাকে একটা সামারাইজ করে দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটা দেখে সকলের উপকার হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এবং এখানেই শেষ করছি।